উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। আজ মঙ্গলবার 15 জুলাই 2025। আজকের মর্নিং আপডেটে আমরা চোখ রাখব বিশ্ববাজার আর ভারতীয় অর্থনীতির কিছু জরুরি খবরের দিকে। হ্যাঁ, প্রথমে কয়েকটা কি মার্কেট ইন্ডিকেটরস দেখে নিই চলুন। ডাও জোন্স রয়েছে অ্যাট 44,459, মানে 0.20% ওপরে। ন্যাসড্যাক আছে অ্যাট 20,640, এটাও 0.27% বেড়েছে। ব্রেন্ট ক্রুডটা কিন্তু একটু নেমেছে অ্যাট $69.04 প্রতি ব্যারেল, প্রায় 2.23% কম। ইন্ডিয়া 10 ইয়ার জিস্যাক ইল্ডটা একটু বেড়েছে অ্যাট 6.31%, মানে 0.11% আপ। গোল্ডও পড়েছে অ্যাট $3,347 প্রতি আউন্স, 0.82% ডাউন। আর ইউএস 10 ইয়ার জিস্যাক ইল্ডটাও বেড়েছে অ্যাট 4.43%, প্রায় 0.29%। আর ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় একটু শক্তিশালী হয়েছে অ্যাট 85.98, মানে 0.25% বেড়ে। বেশ, তাহলে আসুন আজকের আলোচনা শুরু করা যাক। কালকে দেখলাম ইউএস মার্কেট শুরুতে বেশ খানিকটা নেমে গিয়েছিল। হ্যাঁ, কারণটা তো উইকেন্ডে আসা খবরটা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নাকি ইউরোপিয়ান ইউনিয়ন আর মেক্সিকোর ওপর 30% ট্যারিফ বসাচ্ছে 1 আগস্ট থেকে। ট্যারিফ তো বাজারের জন্য সাধারণত ভালো খবর নয়, কিন্তু দিনের শেষে দেখি বাজার প্রায় ফ্ল্যাটই বন্ধ হলো। মানে ব্যাপারটা কি হলো? দেখুন, বাজার যে রিকভার করলো তার পিছনে দুটো কারণ থাকতে পারে, মানে ভাবা হচ্ছে আর কি। আচ্ছা। প্রথমত, ইনভেস্টার্সরা হয়তো আশা করছেন যে আলোচনার মাধ্যমে এই ট্যারিফটা কমে যেতে পারে, বা হয়তো একটা সমাধান সূত্র বেরোবে। ইইউ আর মেক্সিকোর নেতারা তো কথা বলছেন ইউএস প্রশাসনের সাথে। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় সম্ভাবনাটা হলো বাজার হয়তো ট্রাম্প প্রশাসনের এই ট্রেড পলিসি ঘোষণার ব্যাপারে খানিকটা গা সওয়া হয়ে গেছে, বা হয়তো আস্থাই হারিয়ে ফেলেছে। ইন্টারেস্টিং পয়েন্ট। মানে নতুন ট্যারিফ ঘোষণা হলেও বাজার আর তেমন পাত্তা দিচ্ছে না। হতে পারে, তাই হয়তো ফোকাসটা এখন ট্যারিফ থেকে সরে গিয়ে কোম্পানিজ আর্নিংস আর ইকোনমিক রেজিলিয়েন্সের দিকে যাচ্ছে বেশি। ঠিক। এই সপ্তাহেই তো ইউএস ইনফ্লেশন ডেটা আসছে। জেপি মর্গান চেজের মতো বড় কোম্পানির রেজাল্টসও আছে। এক্স্যাক্টলি। আর ওদিকে ট্রাম্প প্রশাসন আর ফেডারেল রিজার্ভের মতপার্থক্যটাও তো বাড়ছে, সেটাও একটা দেখার বিষয়। আচ্ছা, মার্কিন বাজার থেকে এবার একটু দেশের অর্থনীতির দিকে আসি। কাল ভারতের সিপিআই ইনফ্লেশন নাম্বারস বেরিয়েছে। হ্যাঁ, আর সেটা একটা ভালো খবর বলা যেতে পারে। জুন মাসের সিপিআই কমে দাঁড়িয়েছে 2.1%। এটা গত 6 বছরের মধ্যে সবচেয়ে কম। বাহ, তার মানে তো আরবিআই রেট কাট করার সুযোগটা আরও বাড়ল। রিপো রেট তো এখন 5.5%। সুযোগ কিছুটা বাড়ল তো বটে, কিন্তু এই নাম্বারসগুলোকে একটু সাবধানে দেখা দরকার। কেন? 2.1% তো বেশ কম। কম ঠিকই, কিন্তু এই কমার প্রধান কারণ হলো ফুড প্রাইসেস কমা, আর সেটারও মূল কারণ হলো বেস এফেক্ট। ও আচ্ছা, মানে গত বছর এই সময়ে দাম বেশি ছিল, তাই তার তুলনায় এবার কম মনে হচ্ছে। ঠিক তাই। রিটেল ফুড ইনফ্লেশন তো 74 মাসের মিনিমামে নেমে গেছে। বলতে গেলে ডিফ্লেশনারি টেরিটরিতে ঢুকে পড়েছে। বিশেষ করে সবজি প্রায় 19% সস্তা, আর ডাল প্রায় 12% সস্তা। তবে অন্য খাবারের দাম কিন্তু এখনো বেশ খানিকটা বেশি আছে। তাই শুধু হেডলাইন নাম্বারটা দেখে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কারণ নেই হয়তো। বুঝলাম। উইলান ইনভেস্টিং আপনাদের জন্য এই রকমই গভীর বিশ্লেষণ নিয়ে আসে। আচ্ছা, অর্থনীতির প্রসঙ্গে আরেকটা খবর, নীতি আয়োগ আর পিএলআই স্কিম নিয়ে। হ্যাঁ, নীতি আয়োগ কিছু নতুন সুপারিশ করেছে। ওরা বলছে লেদার, ফুটওয়্যার, ফার্নিচারের মতো লেবার ইন্টেন্সিভ সেক্টরগুলোকে পিএলআই স্কিমের আওতায় আনা হোক। আচ্ছা, হ্যান্ডিক্রাফটসও নাকি ছিল তালিকায়? হ্যাঁ, সুপারিশে ছিল, কিন্তু সরকার বোধহয় আপাতত ওটা নিয়ে এগোচ্ছে না। মূল লক্ষ্যটা হলো এমএসএমইদের সাহায্য করা আর ভারতের এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়ানো। এই রিপোর্টে আর কি বলা হয়েছে? রিপোর্টে বলা হয়েছে পিএলআই সুবিধা পেতে হলে এক্সপোর্ট পারফরমেন্সকে জুড়তে হবে, আর একটা কোয়ালিটি আপগ্রেডেশন ফান্ড তৈরির কথাও বলা হয়েছে। দেখা যাক সরকার এগুলো কতটা গ্রহণ করে। বেশ, এবার তাহলে কিছু স্টক স্পেসিফিক খবরে আসা যাক, বিশেষ করে Q1 রেজাল্টস নিয়ে। প্রথমে ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিকের Q1 FY26-এর 428 কোটি নেট লস হয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো স্টকটা প্রায় 20% বেড়েছে। তাই নাকি? লস করেই বাড়ল? হ্যাঁ, কারণ মার্কেট এই লসটা এক্সপেক্ট করেছিল, এটা প্রাইস টিন ছিল।
বরং পজিটিভ সারপ্রাইজটা হলো যে আগের কোয়ার্টারের থেকে লসটা 50%-এরও বেশি কমেছে আর গ্রস মার্জিনসও ভালো হয়েছে। আচ্ছা, ওদের ফিউচার আউটলুক কি বলছে? FY26-এর জন্য ওরা 3,25,000 থেকে 3,75,000 গাড়ি বিক্রি করে 4,200 থেকে 4,700 কোটি রেভিনিউ টার্গেট করছে, মানে গত বছরের মতোই। মনে হচ্ছে ওরা প্রফিটেবিলিটির দিকে এবার বেশি জোর দিচ্ছে। Q2 থেকে PLI বেনিফিটস পেলে নাকি গ্রস মার্জিনস 35-40% হতে পারে, আর অটো বিজনেসটা ইবেটা পজিটিভ হয়ে যাবে, এরকম আশা করছে ওরা। দেখা যাক। এবার টাটা টেকনোলজিস, ওদের রেজাল্ট কেমন? এদের রেজাল্টটা আবার একটু ডিসঅ্যাপয়েন্টিং। নেট প্রফিট YOY 5% বেড়েছে ঠিকই, কিন্তু রেভিনিউ 2% YOY কমে গেছে। ওহ, আর আগের কোয়ার্টারের তুলনায় সিকোয়েন্সিয়ালি মানে Q4 FY25-এর থেকে নেট প্রফিট 10% কমেছে, কনস্ট্যান্ট কারেন্সি রেভিনিউ ও 5% YOD ডাউন। তার মানে তো বেশ চাপেই আছে। ম্যানেজমেন্ট কি বলছে? ম্যানেজমেন্ট অবশ্য বলছে Q2 থেকে রিকভারি হবে আর H2 FY26 ভালো যাবে। আসলে এই যে গ্লোবাল ট্যারিফ নিয়ে এত আনসার্টেনিটি, সেটার জন্য হয়তো ওদের ক্লায়েন্টসরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তার প্রভাব এদের মতো টেক কোম্পানিগুলোর উপর পড়ছে। বোঝা গেল। এরপর তেজস নেটওয়ার্কস। এদের Q1ও বেশ হতাশাজনক। রেভিনিউ তো 87.1% YOD কমে গেছে। হ্যাঁ, এতটা? হ্যাঁ, তবে এদের ব্যবসা এরকম লাম্পি রেভিনিউ দেখা যায়, মানে কোনো কোয়ার্টারে খুব বেশি, কোনোটায় কম। নেট লস হয়েছে প্রায় 194 crores। এদের ক্ষেত্রে তো অর্ডার বুকটা খুব জরুরি। একদম। Q1 শেষে অর্ডার বুক ছিল 1,241 crore, আর BSNL এর প্রায় 18,700 সাইটের জন্য আরও 1,500 crore অর্ডার আশা করছে ওরা। আসলে পারচেজ অর্ডার পেতে দেরি হওয়া আর শিপমেন্ট ডিলে, বিশেষ করে BSNL 4G নেটওয়ার্কের ক্ষেত্রে, সেগুলোর জন্যই রেজাল্ট খারাপ হয়েছে। তাহলে অর্ডারের উপর অনেক কিছু নির্ভর করছে। আচ্ছা, শেষ খবর, HCL টেকনোলজিস। HCL টেকের Q1 কনসলিডেটেড নেট প্রফিট 10% YOY কমেছে, যদিও রেভিনিউ 8% বেড়েছে। আইটি সেক্টরটা কি এখনো চাপে আছে? হ্যাঁ, আইটি সার্ভিসেস ইন্ডাস্ট্রি জুড়ে একটা ডিমান্ড স্লোডাউন চলছে। ওদের অপারেটিং মার্জিন কমে 16% হয়েছে, কারণ বলছে লোয়ার ইউটিলাইজেশন আর জেন এআইতে ইনভেস্টমেন্ট। গাইডেন্সে কোনো পরিবর্তন? সামান্য করেছে। FY26-এর জন্য কনস্ট্যান্ট কারেন্সি রেভিনিউ গ্রোথ গাইডেন্সটা 3-5% করেছে, আগে ছিল 2-5%। কিন্তু অপারেটিং মার্জিন গাইডেন্সটা কমিয়ে 17-18% করেছে, আগে যেটা 18-19% ছিল। বেশ, তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? সংক্ষেপে বললে, US মার্কেট ট্যারিফ নিয়ে চিন্তা সত্ত্বেও ঘুরে দাঁড়াচ্ছে, নজর এখন আর্নিংসের দিকে। ভারতে ইনফ্লেশন কমলেও তার পেছনে বেস এফেক্টের ভূমিকাটা মনে রাখতে হবে। হ্যাঁ, আর PLI স্কিমে নতুন সেক্টর আসার সম্ভাবনা আছে। আর কোম্পানিগুলোর Q1 রেজাল্টস বেশ মিশ্র। ওলা প্রফিটেবিলিটিতে জোর দিচ্ছে। অন্যদিকে টাটা টেক, HCL টেক এরা ম্যাক্রো সমস্যায় কিছুটা জর্জরিত, আর তেজস নেটওয়ার্কসের মতো কোম্পানিগুলো অর্ডারের দিকে তাকিয়ে আছে। এই সব কিছু থেকে একটা জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসছে। কি সেটা? মানে বাজারের এই যে এত ওঠানামা, যখন ছোটখাটো খবরও এত প্রভাব ফেলে, তখন বিনিয়োগকারীরা লং টার্ম ফোকাসটা বজায় রাখবেন কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো কোম্পানির ফান্ডামেন্টাল বিষয়গুলো, মানে আর্নিংস ফোকাস বা অর্ডার বুকের মতো জিনিসগুলো, এগুলোই ডেইলি নিউজের নয়েজের বাইরে গিয়ে ভবিষ্যতের জন্য কিছুটা দিশা দিতে পারে। একদম ঠিক। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আজকের এই আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আরও বিস্তারিত বিশ্লেষণের জন্য আমাদের ফলো করতে থাকুন।